তো আমরা অনেকেই জানি যে হচ্ছে এসইওটা একটা টেকনোলজিক্যাল জিনিস। সো এটা সার্চ ইঞ্জিন বলেন বা হচ্ছে আপনার টেকনোলজির সাথে সাথে রেগুলার হচ্ছে চেঞ্জ হচ্ছে আর কি, রাইট? যেমন ধরেন আপনার বর্তমান বিশ্বে সবচেয়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্স যে কোম্পানিটা আছে সেটা হয়তো হতে পারে হচ্ছে গুগল, তাই না? সো গুগলের গুগলের যে সার্চ ইঞ্জিন আছে সেটা যে হচ্ছে টেকনোলজিতে সবার থেকে আগায় থাকবে সেটাই স্বাভাবিক, তাই না? সো মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে, মানুষের কোশ্চেন করার ধরন চেঞ্জ হচ্ছে, এবং মানুষ ডিফারেন্ট টাইপের প্রশ্ন এখন হচ্ছে গুগলের কাছে করতে পছন্দ করতেছে আর কি। যেমন একটা সময় হয়তো আমরা কোনো কমপ্লেক্স কোশ্চেন গুগলকে করতাম না, বাট এখন কিন্তু আমরা অনেক কমপ্লেক্স কোশ্চেন করি। সো এই কারণে গুগলের একটা কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে যে এআই কে নিয়ে আসতে হয়েছে। কি কারণে? কারণ হচ্ছে যে ওই যে আমরা যে কোশ্চেন গুলো করতেছি, খুব টাফ টাফ কোশ্চেন করতেছি, বা হচ্ছে আমাদের মনের যে ইচ্ছাটা ওইটাকেই আমি বলতেছি। যেমন ধরেন আমি একটা স্পেসিফিক জায়গায় আছি, ওই জায়গায় থেকে আমি কিভাবে কোনো একটা কাজ করতে পারি, বা হচ্ছে কিভাবে ধরেন আমি ঢাকার হয়তো মহাখালী আছি, মহাখালী থেকে কিভাবে হচ্ছে আমি ধরেন এখন রাজশাহী যাইতে পারি, বা হচ্ছে চিটাগাং যাইতে পারি, বা ঢাকার মধ্যে কোনো একটা জায়গায় যাইতে পারি। এই ধরনের কোশ্চেন গুলো যখন আমরা করি, তো এই কোশ্চেনের অ্যান্সার গুলো আসলে গুগল কি করে হচ্ছে আহ, কোথা থেকে দিবে? যদি কেউ যদি হচ্ছে আমি বা আপনি যদি এই ধরনের কন্টেন্ট যদি তৈরি না করি, তাহলে সেই ধরনের কন্টেন্টের কোশ্চেন তো আসলে গুগলের পক্ষে দেওয়া পসিবল না, তাই না? তারা আসলে কোথা থেকে দিবে? আগের যে রেজাল্ট গুলো ছিল সেটা হচ্ছে আমরা যে আর্টিকেল গুলো লিখতাম বা হচ্ছে আমরা যে ওয়েব পেজ গুলো তৈরি করতাম ওখান থেকে এই রেজাল্টটা দিত। তো এখন যেহেতু হচ্ছে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এই ধরনের কোশ্চেন করতেছি, সো গুগলের আসলে কি করতে হয়েছে, নিজের শিখতে হয়েছে, বা হচ্ছে একটা এআই ডেভেলপমেন্ট করতে হয়েছে, যে কারণে এই কারণে যে হচ্ছে আমরা যেন এই কোশ্চেনের অ্যান্সারটা পাই। সে হয়তো তখন আমার লোকেশনটা দেখবে, গুগল ম্যাপ থেকে ডাটা নিবে, নিয়ে আমাকে একটা রুট ম্যাপ বলে দিবে কোন কোন গাড়িতে আমি যাইতে পারি, এটা নিয়ে হচ্ছে এআই আমাকে একটা সাজেশন দিতে পারে আর কি। তো এটা কিন্তু পসিবল হবে তখন যখন হচ্ছে এআইটা আরো বেশি স্ট্রং হবে আর কি। সো এআই এর অল্টারনেটিভ ছিল না গুগলের কাছে হয়তো। আমরা যদি চিন্তা করি যে হচ্ছে কেন হচ্ছে গুগল হঠাৎ করেই হচ্ছে এআই ড্রিভেন হলো, অনেকে যারা হচ্ছে এসইও নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন তারা হয়তো এই জিনিসটাকে একটা চ্যালেঞ্জও মনে করতেছেন। বাট এটা আসলে চ্যালেঞ্জের কিছু না, এটা একটা অপরচুনিটিও বলতে পারেন। আবার কিছুটা তো চ্যালেঞ্জ হবেই, নতুন কিছু আসলে অবশ্যই পুরোনো কিছু জিনিস বাদ যাবে আর কি, এটা স্বাভাবিক। সো এখানের যে রেজাল্ট গুলো হবে, এই রেজাল্ট গুলো কিন্তু হচ্ছে গুগলকে শিখতে হচ্ছে, কোনো না কোনো ভাবে আনতে হচ্ছে আর কি। সো এই জিনিসগুলো নিয়ে আমি একটু ডিটেলসে আসতেছি। সো এটাই আমি পুরো জার্নিতে বলতে চাচ্ছি যে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে এই নতুন ট্রেন্ডের সাথে আপ টু ডেট রেখে নিজেকে আরো ভালো একজন এসি এক্সপার্ট বা হচ্ছে নতুন হিসেবে নতুন এসি এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। তো আমরা যদি বলি যে হচ্ছে এসইও এখন কি আগের মতো ম্যাটার করে কিনা, আসলে এসইওটা আগের মতোই ম্যাটার করে আর কি। মানে বলা চলে যে হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট বা কোনো বিষয়ে জানার জন্য এখনো 68% মানুষ গুগলে সার্চ করে আর কি। সো তারা চাইলে হচ্ছে এটা ইউটিউবে সার্চ করতে পারতো বা অন্য কোথাও সার্চ করতে পারতো। তারপরেও আমাদের যে জেনারেশনটা আছে এবং তার আমাদের যে বড় যে জেনারেশন আছে, ইভেন আমাদের ছোট যারা আছে বা 5-7 বছরের ছোট যারা আছে, এরাও হচ্ছে অ্যাকচুয়ালি সার্চের উপরে ডিপেন্ডেন্ট। তো এর নিচের জেনারেশনটা হয়তো ইউটিউবের উপরে ডিপেন্ডেন্ট, বাট ইউটিউব বা হচ্ছে এই ধরনের ভিডিও তো একটা চ্যালেঞ্জ আসতেছে, এগুলো হয়তো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে হচ্ছে এআই ভিডিও যখন ক্রিয়েট করবে, তখন ফেক নিউজের মতো ইস্যুগুলো যখন তৈরি হবে, তখন হয়তো গুগল বা হচ্ছে লোকজন আসলে ঘুরে আবার হচ্ছে সার্চের উপরেই ডিপেন্ডেন্ট হবে, বা ব্লগার বা হচ্ছে আমাদের মতো যারা রাইটার আছে বা হচ্ছে ওয়েবসাইট ওনার আছে তাদের উপরেই ডিপেন্ডেন্ট হইতে হবে আর কি। কারণ ফেক নিউজে ভরে যাবে আর কি। সো টেক্সটের মধ্যে যেমন ফেক নিউজ খুব সহজে ধরা যায়, আপনি একটা ভুল জিনিস লিখলে এটা কোনো না কোনো মেশিন বিচার করতে পারে হয়তো, বাট আপনি যদি ভিডিও করেন তাহলে কিন্তু এটা মেশিনের জন্য তুলনামূলক অনেক কঠিন। বর্তমান টেকনোলজিতে আসলে এটা প্রায় ইম্পসিবল আর কি। আচ্ছা, সো এইটা একটা ব্যাপার যে হচ্ছে আমাদের এসইও নিয়ে অনেকেই বলতেছেন যে হচ্ছে জেনারেটিভ এআই আসার পরে আমাদের প্রয়োজনীয়তা কমবে বা হচ্ছে কাজের পরিমাণ কমবে। আসলে কমবে না, অ্যাকচুয়ালি ওই ধরনের কুইরিতেই কমবে যে ধরনের কুইরিগুলোতে আসলে গুগল অ্যান্সার খুঁজে পেত না আর কি। বা হচ্ছে সরাসরি অ্যান্সার দিতে পারতো না, তার হয়তো আপনার অর্ধেক অ্যান্সার দিতে হইতো, বা হচ্ছে কোনো না কোনো ভাবে হয়তো কারো কোনো কন্টেন্ট থেকে কোথাও থেকে খুঁজে নিয়ে এসে একটা অ্যান্সার দিতে হইতো আর কি। সো ওই অ্যান্সার গুলো তারা এখন ডিটেলসে দিতে পারবে, এর সাথে সাথে হচ্ছে বেসিক অনেকগুলো কোশ্চেনের অ্যান্সারও দিবে আর কি। সো গুগলের বিজনেস মডেল হিসেবে তারা কিছু ভিজিটর তাদের তাদের যে পোর্টালটা আছে বা হচ্ছে তাদের যে সার্চ ইঞ্জিন আছে এখানে রাখতে চাইবে, এটা স্বাভাবিক।
এসইও হচ্ছে একটা বিজনেসের পার্ট, এটা আমরা তো সবাই বুঝতে পারছি যে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা রাখি তারা এটাও জানি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দুইটা যে পার্ট আছে, একটা যে পুশ মার্কেটিং বা পুল মার্কেটিং, দুইটা যে পার্ট আছে, বা আমরা যদি বলি ইনবাউন্ড মার্কেটিং, আউটবাউন্ড মার্কেটিং। সো এইগুলোর মধ্যে এসইও একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি, তাই না? ইনবাউন্ড মার্কেটিং এবং যে পুল মার্কেটিং, এই দুইটা জায়গায় দুইটা জিনিসই হচ্ছে আপনার এসইও, রাইট? যে যেখানে আপনার ওয়েবসাইটে আপনি হচ্ছে গুগলে র্যাঙ্ক করবেন এবং ইউজারের যখন প্রয়োজন হবে তখন সে সার্চ দিয়ে আপনাকে খুঁজে নিবে। এখন এআই অ্যান্সার কি? আমার ধরেন এখন মোবাইল নষ্ট হয়েছে বা আমাদের কারো মোবাইল নষ্ট হয়েছে, এইটা রিপেয়ার করার জন্য আমি কোনো একটা দোকান খুঁজতেছি বা কোনো একটা মেকার খুঁজতেছি আর কি। সো আমি গুগল এটা সার্চ করতে পারি আমার আশেপাশে কে আছে। তো এআই কি আসলে কখনো এইটার সলিউশন আমাকে দিতে পারবে? সো বা আমার একটা প্রোডাক্ট দরকার, সে হয়তো আমাকে দুইটা পেজ সাজেস্ট করতে পারে, ওখান থেকে আমি হয়তো নিতে পারি বা কিনতে নাও পারি, কিন্তু তারা তো আমাকে প্রোডাক্টের যে প্রয়োজনীয়তা আছে এটা তো ফুলফিল করতে পারবে না। সো প্রোডাক্ট যতদিন আছে, যতদিন মার্কেটিং এর দরকার আছে, ততদিন পর্যন্ত এসইও টিকবে আর কি। সার্চ ইঞ্জিন যেটা হোক, ওটা এআই হোক, চ্যাট জিপিটি হোক, মানে ফিট জিপিটি হোক, আর যাই হোক না কেন, সবগুলোতেই আপনার এআই এর মানে এসইও বা বা হচ্ছে ওই সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনটা দরকার আর কি। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বর্তমানে আমরা হচ্ছে গুগল এসইও অপটিমাইজেশনটাকেই বুঝি। তার পিছনে কারণটা হচ্ছে গুগলের মার্কেট শেয়ারটা হিউজ, 91%-এর মতো। সো এটা হয়তো আস্তে আস্তে চেঞ্জ হতে পারে, গুগল সার্চের হচ্ছে পার্সেন্টেজ কমে যাবে, কমে গেলে অন্য কেউ ওই জায়গাটা নেবে, ওইটার জন্য হচ্ছে আমরা অপটিমাইজেশন করা শিখবো আর কি। সো বা ওইটার জন্য আমরা অপটিমাইজ করবো, বাট প্রত্যেকটা টুলসেরই আপনার হচ্ছে কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো ওয়েতে হচ্ছে কাউকে না কাউকে 1 নম্বর, কাউকে না কাউকে 2 নম্বরে দিতে হবে, আর এটা দেওয়ার জন্য তাদের কোনো না কোনো ভাবে গণনা করতে হবে আর কি। সো গণনা করতে গেলে ওখানে কিছু ওয়েজও আছে যে হচ্ছে এই কাজটা করলে কেউ হচ্ছে মার্কটা বেশি পাবে, আর এই কাজটা করলে কেউ মার্কটা কম পাবে। সো ওইখানে এসইও বা হচ্ছে ওইখানে অপটিমাইজ করারও সুযোগ তৈরি হবে আর কি। তো এই জিনিসটাই আর কি যে হচ্ছে আমরা হয়তো এই জিনিসগুলোতে নিয়ে হচ্ছে অনেকে হয়তো টেনশনে থাকতে পারি, বা হচ্ছে অনেক জায়গায় অনেক রকম কথা দেখতে পারি যে হচ্ছে অনেকে বলে যে এসইউ ইজ ডেড। ভাই আমি 2014 সাল থেকে এসইউ করছি, এবং 2014 সালের আগেই আমি হচ্ছে এসইউ ইজ ডেড দেখে আসছি আর কি। সো আপনারা যারা হচ্ছে এটা দেখতেছেন তাদের আসলে এটা টেনশন করার কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে হচ্ছে আমাদের এসইও শেখার রোড ম্যাপটা কিরকম হইতে পারে। সো এসইও তে বর্তমান সময়ে যদি হচ্ছে আপনি সাকসেসফুল কিছু একটা করতে চান বা হচ্ছে সাকসেসফুল হতে চান, তাহলে অবশ্যই আপনার 7টা স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলোকে ভেঙে ভেঙে 100টা করা যেতে পারে, 200টা করা যেতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট দিস আর দ্য জিস্ট পয়েন্টস আর কি, যে হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি আপনার কোনো না কোনো ভাবে তৈরি করতে হবে আর কি নিজের মধ্যে আর কি। তো প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বেসিক এসইও সম্পর্কে ধারণা রাখতে হবে আর কি। এখন বেসিক এসইও বলতে আমি আসলে এটা বেসিক বলতেছি এই কারণে, কারণ হচ্ছে যেহেতু এখন এআই রিলেটেড কিছু অ্যাডভান্স জিনিস চলে আসছে। সো অ্যাডভান্স আগে যেটাকে বলতাম সেটাকে এখন আর অ্যাডভান্স না বলে বেসিকই বলা যেতে পারে, কারণ হচ্ছে দিস ইজ দ্য বেয়ার মিনিমাম বা এসেনশিয়াল থিংস। মানে এটা সবারই থাকতে হবে। এরপরে হচ্ছে তারা অ্যান্সার ইঞ্জিন বলেন বা হচ্ছে জেনারেটিভ এআই বলেন, এদের জন্য অপটিমাইজ করাটাও শিখতে হবে। যদিও ওই সময়টা এখনো অতটা প্রমিনেন্ট হয় নাই, বাট আমরা দেখতে পাচ্ছি যে খুব আর অল্প সময়ের মধ্যেই আমরা হচ্ছে ওই যুগে পৌঁছাবো যেখানে হচ্ছে আমাদের চ্যাট জিপিটি বা হচ্ছে এই ধরনের এআই ইঞ্জিনের জন্য কন্টেন্ট বা হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন করতে হবে আর কি। সো এসইওর বেসিকের জন্য প্রথম যে জিনিসগুলো আমাদের দরকার, ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। গুগলের অ্যালগোরিদম যেগুলো আছে, আমি 3টা 4টা অ্যালগোরিদম বলছি, এগুলো সবগুলো এআই অ্যালগোরিদম, বাট এছাড়াও আরো অনেকগুলো অ্যালগোরিদম আছে পান্ডা পেঙ্গুইন টাইপের, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে আর কি। তো আমি যদি একটু শর্ট করে বলি যে হচ্ছে ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিংটা আসলে কিরকম আর কি। যদি ধরেন আহ আমরা কোনো একটা বইয়ের মধ্যে কোনো একটা নির্দিষ্ট টপিক যদি খুঁজতে চাই, তাহলে হচ্ছে ওটার জন্য আমাদের তো কোনো না কোনো ভাবে ওই বই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে আর কি, তাই না? মানে ওই বইটা ক্রল করতে হবে আর কি। ক্রল করা মানে একটা পৃষ্ঠা মানে গড়ায় গড়ায় চলা আর কি, যেটাকে আমরা বলি। আচ্ছা, সো ওই কোনো না কোনো ভাবে কি করতে হবে, আমার এক পেজ থেকে অন্য পেজে যাইতে হবে, ওই পেজের সম্পর্কে ধারণা করতে হবে, তাই না? তারপর হচ্ছে একটা ইন্ডেক্সিং তৈরি করতে হবে যে এই পেজে এই টপিকস এর কথা আছে আর কি। ওই যে আমরা শুরুতে সূচিপত্র দেখি না, সূচিপত্রের বাংলা ইংরেজিটাই হচ্ছে ইন্ডেক্সিং আর কি। সো ওরকম একটা সূচিপত্র তৈরি করতে হবে। করার পরে আমরা যদি হচ্ছে দেখি যে হচ্ছে একটা নির্দিষ্ট টপিকে 5টা বা 10টা বা হচ্ছে 100টা টপিক মানে পেজ আছে, পেজে হচ্ছে ডাটা আছে, যেমন ধরেন হতে পারে যে ধরেন বাংলাদেশ সম্পর্কে
ওই বইটাতে 20টা পেজে আপনার হচ্ছে ডাটা আছে আর কি। এখন আপনি একটা নির্দিষ্ট জিনিস খুঁজতেছেন, বা হচ্ছে কেউ একজন হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস খুঁজতেছে, তখন আপনি তাকে কোন পেজটা রেফার করবেন? রেফার করবেন ওই যে আপনি যে অ্যানালাইসিস করতে পারতেছেন অ্যালগোরিদম দিয়ে, এই অ্যালগোরিদম দিয়ে অ্যানালাইসিস করে আপনি বেস্ট পেজটা দিবেন। কারণ ওই ভদ্রলোক হয়তো শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কে জানতে চাইবে না, সে হয়তো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে চাইবে। এখন বাংলাদেশের ইতিহাসের জন্য কোন পেজটা র্যাঙ্কিং এ 1 নম্বর দেওয়া যায়, কোনটাকে 2 নম্বর দেওয়া যায়, এটা ডিসিশন আপনাকে নিতে হবে। কারণ আপনি চাইলেই একজনকে, মানে দুইজনকে 1 নম্বরে দিতে পারবেন না, তাই না? আর দুইজনকে একসাথেই সাজেস্ট করতে পারবেন, এটা কনফিউজিং হয়ে যাবে। সো আপনার হচ্ছে কাউকে একে দিতে হবে, কাউকে দুইয়ে দিতে হবে। সো তখন আপনি কি করবেন? 1 নম্বরে আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টাটা থাকবে যে হচ্ছে বেস্ট যে আছে তাকে দেওয়ার। সো এই বেস্ট ভদ্রলোকদের খোঁজার জন্য যে হচ্ছে যে অ্যালগোরিদম গুলো আছে, অ্যালগোরিদম মানে হচ্ছে গণনা করার বা হচ্ছে ধরেন কাউকে মার্কিং করার একটা প্রসিডিউর আর কি, এটা আমি টেকনিক্যাল টার্মস ভাবে যাচ্ছি না। সো এই অ্যালগোরিদম গুলোর মধ্যে পান্ডা, পেঙ্গুইন, তারপর হ্যামিং বার্ড আছে, তারপর হচ্ছে এখানে আমি তিনটার কথা বলছি, র্যাঙ্ক ব্রেন, বার্ড, তারপর হচ্ছে হেল্পফুল কন্টেন্ট একটা হচ্ছে অন্য একটা আপডেট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালগোরিদম হিসেবে ধরা যায় না, বাট আছে আছে আর কি। সো এই অ্যালগোরিদম গুলো অ্যাকচুয়ালি কি করতেছে, ওই নির্দিষ্ট একটা টপিকে বা হচ্ছে একটা পেজকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে বিচার করতেছে আর কি। বিচার করে তারা কি করতেছে, ওই ডাটাটা স্টোর করে রাখতেছে, যাতে করে পরবর্তীতে আমি যখন কোনো একটা জিনিস জানতে চাইবো, তখন হচ্ছে আমি ওই ইন্ডেক্স থেকে, আমি যখন সার্চ করব তখন হচ্ছে ওই ইন্ডেক্স ফাইল থেকে সে কি করবে, আমাকে রেজাল্টটা প্রোভাইড করতে পারবে। সো এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের বেয়ার বেসিক্স আর কি। এই অ্যালগোরিদম সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে। এছাড়াও ধরেন আপনি আরো 7-8টা অ্যালগোরিদম সম্পর্কে জানতে হবে। অ্যালগোরিদম ছাড়াও কিছু প্যাটার্ন, গুগলের প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে হবে। এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক আপনার থাকার প্রয়োজন। এরপরে যেটা হচ্ছে কোর, যে আপনার ক্যাটাগরিজ যেটা আছে, যেটা হচ্ছে আমাদের এসইও তে আমরা মোটামুটি সবাই ফোকাস করি, সেটা হচ্ছে অন পেজ এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও। এখানে কিওয়ার্ডস বলতে একটা জিনিস আছে, আসলে কিওয়ার্ডস এর দিনটা অনেকটা শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা আসলে টপিকের দিকে ফোকাস করতেছি আর কি। মানে একটা কিওয়ার্ডকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে সার্চ করতে পারি। যেমন বাংলাদেশ একটা যদি কিওয়ার্ড হয়, আসলে বাংলাদেশ সরাসরি লিখে সার্চ দেওয়ার থেকে যদি হচ্ছে আমি ওভারঅল অন্য অন্য টপিকের ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে ওইটার পরিমাণটা বেশি আর কি, মানে অ্যাকুমুলেটেড করলে। সো কেউ হয়তো জানতে চাচ্ছে বাংলাদেশের রাজধানী কোথায়, কেউ হয়তো জানতে চাচ্ছে হচ্ছে ঢাকা বাংলাদেশে কি, আবার কেউ হয়তো জানতে চাচ্ছে যে বাংলাদেশে কয়টা জেলা আছে, কয়টা থানা আছে, প্রধানমন্ত্রী কি, এই ধরনের হাজারটা কোশ্চেন থাকতে পারে আর কি। সো এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোকে একটা টপিকে যদি আমরা নিয়ে আসতে পারি, তখন হচ্ছে ওইটাতে সুবিধা হয় আর কি। বিশেষ করে একটা কিওয়ার্ডে যখন হচ্ছে আমরা একটা বিষয়ে যখন কথাবার্তা বলি, তখন দেখা যায় ওইটা হয়তো ওই টপিক পুরোটা কভার নাও করতে পারে। আবার অনেক ক্ষেত্রে কিওয়ার্ডটা এগুলো কভার করে ফেলে। যদি লং টেল কিওয়ার্ড হয়, যেগুলোর হচ্ছে লেন্থ আপনার 4টা ওয়ার্ডের বেশি, অনেক ক্ষেত্রে কভার করে ফেলে। কিন্তু যদি হচ্ছে শর্ট হয়, তখন সেক্ষেত্রে দেখা যায় যে এইটা আমাদের কভার করে না আর কি। তো সেই ক্ষেত্রে একটা টপিক ধরে আমাদের কাজ করতে হয়। তারপর মেটা ডেটা বলতে কিছু জিনিস আছে, যেগুলো হচ্ছে এখনো হচ্ছে আমরা অন পেজে ইউজ করি, এবং এইটা ভবিষ্যতেও এটা খুব গুরুত্ব রাখবে আর কি। এরপরে কন্টেন্ট স্ট্রাকচার আছে, অন পেজে ইমেজ অপটিমাইজেশন ছাড়াও আরো অনেকগুলো টপিক আছে, আমি জাস্ট খালি হচ্ছে এখানে কিছু উদাহরণ দিছি। এরপরে হচ্ছে অফ পেজ এসইও আছে। অফ পেজ এসইওটা আসলে আগের থেকেও এখন আমার কাছে মনে হচ্ছে যে মাঝে গুরুত্বটা একটু কমে গেছিল, আমরা হয়তো অতটা ফোকাস না করলেও পারতাম, বাট বর্তমান সময়ে আবার হচ্ছে এটা খুবই গুরুত্ব রাখতেছে আর কি। আর টেকনিক্যাল এসইওটা হচ্ছে আপনার অপেজ এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য অন্যের কাছ থেকে একটা ভোট নেওয়া, বা হচ্ছে একটা লিংক নেওয়া, একটা সাপোর্ট নেওয়া, বা আপনার সম্পর্কে ভালো কিছু বলে আপনার ওয়েবসাইটে একটা লিংক দেওয়ার প্রসিডিউর আর কি। সো এটা যদি আপনারা যদি চিন্তা করেন যে হচ্ছে কিরকম হইতে পারে, ধরেন আপনার একটা প্রোফাইল তৈরি করলেন ইউটিউবে, ওখানে হচ্ছে আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটের ওখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিলেন। তারপর আপনার একটা বন্ধুর একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি একটা আর্টিকেল লিখলেন যে হচ্ছে আপনি এই সার্ভিসগুলো দিচ্ছেন। তো ওই আর্টিকেলের মধ্যে আপনি বলে দিলেন যে হচ্ছে এই সার্ভিসগুলো নিতে এখানে ক্লিক করুন আর কি। এই ধরনের যে লিঙ্কগুলো আছে অন্যের ওয়েবসাইটে, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট না, যেটা আপনি ওন করতেছেন না, ওখান থেকে যে হচ্ছে ব্যাকলিঙ্কটা আপনি পাচ্ছেন, এই যে লিঙ্কটা পাচ্ছেন সেটাকে আমরা তো বলতেছি ব্যাকলিঙ্ক। সো ব্যাকলিঙ্কের সাথে সাথে ব্র্যান্ড মেনশন, মানে হচ্ছে আপনাকে লোকজন কিভাবে মেনশন করতেছে, এবং আপনার ট্রাস্ট, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসছে আর কি। সো অপেজ এসইওটা এখন হচ্ছে রেপুটেশন ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে লিঙ্ক, সো একই হয়ে গেছে। সো
এরপরে আমরা যদি আসি তাহলে হচ্ছে টেকনিক্যাল এসইওর ব্যাপারটা। টেকনিক্যাল এসইওতে কি চেঞ্জ আসতেছে? টেকনিক্যাল এসইওটা হচ্ছে আগের থেকে, মানে টেকনিক্যাল এসইওতে তেমন কোনো চেঞ্জ আসে নাই, বাট আমাদের টেকনোলজিতে চেঞ্জ আসার পরে টেকনিক্যাল এসইওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসছে। যেমন আগে আমাদের ওয়েবসাইট গুলো হতো ধরেন এইচটিএমএল দিয়ে, তারপর হচ্ছে সিম্পল জাভাস্ক্রিপ্ট থাকতো, তারপর দেখা যেত যে হচ্ছে সিম্পল এইচটিএমএল সিএসএস দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট হয়ে যেত, বা ওয়ার্ডপ্রেস এর মতো বেসিক বেসিক যে পিএসপি যেগুলো আছে সেগুলো দিয়ে হতো আর কি, বেসিক ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে। কমপ্লেক্স কিছু হইতো না। এখন দেখা যাচ্ছে পিএসপি লারাভেল দিয়েও কমপ্লেক্স করতেছে, জাভাস্ক্রিপ্টের যে রেন্ডারিং এর যে ইস্যুগুলো আছে, জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলোতেও হচ্ছে রিয়াক্ট টাইপের যেগুলো আছে, তারপর আহ, আপনার পাইথন রিলেটেড কিছু কিছু হচ্ছে ওয়েবসাইট বিল্ডার আছে আর কি। সো এইগুলোতে যখন হচ্ছে ওয়েবসাইট তৈরি করতেছে, এই ওয়েবসাইট গুলো অনেক ফাস্টার এবং হচ্ছে খুব লেটেস্ট টেকনোলজি ইউজ করে। সো এই লেটেস্ট টেকনোলজি ইউজ করার কারণে দেখা যায় যে অনেকগুলো ইস্যু তৈরি হয়। আমি যদি একটা ইস্যু বলি, সেটা হচ্ছে যে এরা কন্টেন্ট গুলোকে ফাস্টার ডেলিভারি করতে গেলে সার্ভার সাইড রেন্ডারিং না করে, মানে হচ্ছে যেখানে হচ্ছে কন্টেন্টটা থাকে ওইখানে ওইটাকে, ওই পেজটাকে তৈরি করে আপনার কাছে না পাঠিয়ে কি করে, পেজের যে হচ্ছে কোডগুলো আছে ওটা পাঠায় দেয়, দিয়ে আপনার যে পিসি আছে বা হচ্ছে মোবাইল আছে যেটা দিয়ে আপনি দেখতেছেন ওখানে রেন্ডার করে। সো এইটা এসইওতে একটা ক্ষতি আনতে পারে আর কি। কারণ গুগলের মতো সার্চ ইঞ্জিন এখনো, গুগল তো এক নম্বর লিডিং, সো সেই এখন হচ্ছে এটার সাথে পুরোপুরি অ্যাডাপ্ট করতে পারে না। সো আমাদের এইসব জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আর কি, এটা কিভাবে করা যায়। তারপরে আমার ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট থাকে আর কি। সো আমার ধরেন যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয়, ই কমার্স ওয়েবসাইটে প্রাইস কোনটা অ্যাকচুয়াল প্রাইস সেটা তো আমার তাকে বলতে হবে। ধরেন আমার আগে ছিল প্রিভিয়াস প্রাইস, এখন হচ্ছে আপনার অফার প্রাইস। সো এইটা তো ছিল তাকে বলতে হবে। বলবো কিভাবে? আমরা হচ্ছে টেকনিক্যাল এসইও এর মধ্যে মাধ্যমে। যেমন আমার ওয়েবসাইটে অনেকগুলো ছবি আছে, সো কোন ছবিটা আমার ছবি বা হচ্ছে ওই প্রোডাক্টের ছবি, এইটা আমরা কিভাবে বুঝাবো? টেকনিক্যাল এসইও এর মাধ্যমে আমরা এটা বুঝাইতে পারি, স্কিমা ডাটার মাধ্যমে বুঝাইতে পারি। এরপরে টেকনিক্যাল এসইও শুধু এইটা না, এটার সাথে সাথে আপনার ওয়েবসাইটের যে পেজগুলো আছে এগুলো ক্রলিং ইন্ডেক্সিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যে পেজগুলো আপনি ইন্ডেক্সিং করতে চাচ্ছেন না সেইগুলো ইন্ডেক্স হয়ে যাচ্ছে কিনা, সেই জিনিসগুলো হচ্ছে আপনার এটা দিয়ে আহ, দেখা যায় আর কি। তারপরে ইউজারের এক্সপিরিয়েন্স হচ্ছে এখন একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, হচ্ছে ইউজার এসে আপনার ওয়েবসাইটে কি করতেছে, সে এসে পেজটা পাচ্ছে কিনা, ক্রলার এসে আপনার ওয়েবসাইটে ঘুরতেছে কিনা, বা হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যুতে দেখতে হয় আর কি। সো এই তিনটা সেক্টরেই হচ্ছে আপনি আলাদা আলাদা ভাবে ক্যারিয়ার তৈরি করতে পারেন আর কি। ইভেন আপনি যদি আমি যদি বলি যে হচ্ছে আপনি যদি জাভা স্ক্রিপ্ট নিয়ে আমি উদাহরণ দিলাম না, হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্ট এসইও এক্সপার্ট হিসেবেও ক্যারিয়ার তৈরি করতে পারেন। যদিও এই নর্মাল বা হচ্ছে জেনারেল লেভেলের এসইও এক্সপার্ট যারা আছে, যেমন ধরেন ই কমার্স এসইও এক্সপার্ট বা হচ্ছে নিশ রিলেটেড যাদের এসইও এক্সপার্ট আছেন, তাদের চাহিদাটা একটু বেশি। বাট ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন বা হচ্ছে লো কম্পিটিশনের কথা চিন্তা করেন, তাহলে হচ্ছে আপনি এই ধরনের জিনিসগুলো চিন্তায় রাখতে পারেন। তবে ওইটা করার আগে আপনার বেসিক গুলো ভালো মতো শিখতে হবে। আপনি যেখানেই যান না কেন এমবিবিএস ডক্টর, মানে প্রথমে আপনার এমবিবিএস হয়ে তারপর হচ্ছে আপনার এর পরের ধাপে যাইতে হবে আর কি। কোনো একটা জিনিসে যদি হচ্ছে আপনি স্পেশালিস্ট হইতে চান তাহলে হচ্ছে তার আগে এমবিবিএস করতে হবে আর কি। সো এইটা হচ্ছে বেসিক, যে হচ্ছে আপনার বেসিক এসইওটা আপনার শিখতে হবে, বেসিকটা নিতে হবে, নেওয়ার পরে সবগুলো জিনিসগুলো বুঝতে হবে। তো ক্যারিয়ার পাথ যদি বলি, অন পেজ এসইও এক্সপার্ট এর মধ্যে হচ্ছে যে যেমন ধরেন কেউ একজন শুধুমাত্র কন্টেন্ট অপটিমাইজেশন করতেছে, কেউ হচ্ছে পুরো সাইটের অডিট করতেছে, অন পেজ অডিট করতেছে, কেউ হচ্ছে কন্টেন্ট গুলোকে মানে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এবং হচ্ছে আপনার বাকি যে হচ্ছে কন্টেন্টের স্ট্র্যাটেজি আছে, কন্টেন্ট প্ল্যান প্ল্যান তৈরি করতেছে আর কি। এই তিনটার জন্য তিনটা হচ্ছে আপনার রোল তৈরি তৈরি হইতে পারে ভবিষ্যতে। এখনো অনেকগুলো কোম্পানিতে হচ্ছে আমরা অন পেজ স্ট্র্যাটেজিস বলতে হচ্ছে একটা পদ দেখতে পাচ্ছি, যার কাজ হচ্ছে অন পেজে কি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করা হবে সেটার জন্য কাজ করতেছে আর কি। তো অফ পেজের জন্য ধরেন হচ্ছে বেসিক ব্যাকলিংকের জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশে বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের কাজগুলো আমরা দেখি সেটাতে হচ্ছে ব্যাকলিংক রিলেটেড কাজগুলো অনেক বেশি আর কি, তুলনামূলক অনেক বেশি। এটা একটু ঝামেলার, তো এই জন্য দেখা যায় যে হচ্ছে আমরা একটু সিনিয়র হয়ে গেলে কাউকে দিয়ে বলি যে এটা একটু করতো, বা হচ্ছে অনেকে দেখা যায় এটা এটা করতে পারে না, একটু টেকনিক্যাল চ্যালেঞ্জ থাকলে, যারা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ঘোরা বা হচ্ছে যে চ্যালেঞ্জ নিতে পারে না, তো তাদের জন্য আসলে কি হয়, ব্যাকলিংটা একটু টাফ মনে হয়, একটু টাইম অর্দি, তারপর হচ্ছে একটু ঝামেলারও বটে। তো এই কাজগুলো দেখা যায় যে হচ্ছে নতুনদের জন্য বেশ হেল্পফুল আর কি মার্কেটে ঢোকার জন্য। আবার কোথাও যদি আপনি চাকরি নেন, আপনি যদি বিডি জবসের মতো জায়গায় যান, তাহলে দেখবেন যে হচ্ছে এসইও করে হচ্ছে 100+ জব পোস্ট আছে আর কি বিডি জবসে অ্যালন। লিঙ্কডইন বা হচ্ছে ফেসবুকের কথা বাদ দিলাম। সো
এর ম্যাক্সিমামই দেখবেন যে হচ্ছে তারা ব্যাকলিংকে খুব ভালো এক্সপার্ট চায়, কারণ ব্যাকলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বললাম যে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাকলিংকের মধ্যে আবার নতুন কিছু আছে, যেমন হচ্ছে কেউ আউটরিচ ব্যাকলিংক এক্সপার্ট। এই ভদ্রলোকের কাজ হচ্ছে অন্য অন্য সাইট যে ওনার আছে তাদের কাছে আউটরিচ করে তারপর হচ্ছে আপনার ডাটা নেওয়া আর কি, মানে তাদের সাথে তাদের কাছ থেকে লিঙ্ক বিনিময় করা আর কি। সো এইরকম আপনার হচ্ছে বেশ কিছু ক্যারিয়ার পাথ এখানে আছে। কেউ হচ্ছে পিআর করে, শুধুমাত্র হচ্ছে প্রেস রিলিজ বা হচ্ছে নিউজ পেপারের সাথে কাজ করে। এই ধরনের অনেকগুলো সেকশন এখানে আছে, এগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে এক্সপ্লোর করতে পারবেন। এখানে অনেকগুলো পাথ আছে যেটা হচ্ছে আপনি নিতে পারেন আর কি। সো এখন আমরা হচ্ছে স্টেপ টু তে যদি আসি, যে হচ্ছে বর্তমানে যদি হচ্ছে আমি এসইও তে আসতে চাই, তাহলে হচ্ছে আমার সার্চ এমব্রেস যে সার্চ এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন বা হচ্ছে এসএক্সও, এটাকে আমার এমব্রেস করতে হবে। সার্চ ইঞ্জিন আসলে চেঞ্জ হচ্ছে এটা আমার বুঝতে হবে, এবং হচ্ছে এইটার জন্য যে লোকজনের যে ইউজারের যে এক্সপেকটেশন আছে সেই জিনিসগুলো আমার বুঝতে হবে। যে হচ্ছে আমি হাই কোয়ালিটি কন্টেন্ট, ইফেক্টিভ ইউজার নেভিগেশন, সাইটের পারফরমেন্স এবং অন্য অন্য যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর দিকে ফোকাস রাখতে হবে। যেমন আমার ওয়েবসাইটের ভিজিটর একটা পেজে ভিজিট করতে কতক্ষণ সময় নিচ্ছে, বা ভিজিট করতে ওই পেজটা লোড হইতে কতক্ষণ সময় নিচ্ছে, বা ওই পেজে এসে সে ডাটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু গুরুত্ব রাখতে হবে আর কি। সো এরপরে যেটা হচ্ছে যে আপনার যেমন ধরেন যে জেনারেটিভ এআই হচ্ছে এখানে আমি একটা ইয়া দিছি, হচ্ছে এই জিনিসগুলো চলে আসবে আমাদের নেয়ার ফিউচারে। হয়তো আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারবো, এখন অনেকেই হচ্ছে এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন, বাট হয়তো সবার কাছে হচ্ছে সরাসরি জেনারেটিভ এআই বা হচ্ছে এআই রেজাল্ট গুলো আসে না। এটা একটু পুরোনো দিনের ইমেজ, বাট বর্তমান সময়ে আসে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়ে আসে আর কি। এটার এআই ইউএক্সটা চেঞ্জ হয়েছে আর কি, মানে ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে হয়তো। বাট এখানে দেখেন আপনার এই এই ওয়েবসাইট গুলো থেকে গুগল একটা অ্যান্সার দিচ্ছে, এবং সেই কোশ্চেনটা দেখেন সুপার টাফ। সো এই সুপার টাফ কোশ্চেন গুলোর অ্যান্সার তারা কিন্তু দিতে পারে আর কি, মানে এই ধরনের টপিক নিয়ে কেউ লিখছে কিনা সেটা কিন্তু একটা কোশ্চেনের হতে পারে আর কি। হচ্ছে গুগল কি করছে, তিন চারজনের কাছ থেকে একটু একটু করে লার্ন করে বিষয় জেনে শুনে তারপর হচ্ছে একটা অ্যান্সার অ্যাকুমুলেট করে দিছে আর কি। ওটা ফিউচার এবং হচ্ছে ভবিষ্যতে লোকজন আসলে কি করবে, সার্চ ইঞ্জিনের সাথে চ্যাট করবে আর কি। চ্যাট মানে চ্যাট জিপিটির মতো আর কি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আমাদের তৃতীয় যে জিনিসটাতে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট যেটা আছে, যে আর্টিকেলটা আমরা লিখতেছি, কন্টেন্ট বলতে আর্টিকেল, ইমেজ, ভিডিওস এগুলো আছে আর কি। তবে এসইও তে মূলত আমরা কন্টেন্ট বলতে টেক্সটটাকেই প্রাধান্য দিয়ে থাকি আর কি। সো এটাকে সার্চ জেনারেটিভ ইঞ্জিন, এআই এবং হচ্ছে সিমেন্টিক্স এর জন্য অপটিমাইজেশন করতে হবে। সো সিমেন্টিক এসইও নতুন কিছু না, 2013-14 সাল থেকে বা হচ্ছে তার আগে থেকে আর কি আমি এই সিমেন্টিক এসইও সম্পর্কে টুকটাক বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা শুনে আসতেছি। বাট বর্তমানে এটা বেশ পপুলারিটি পাইছে, কারণ সিমেন্টিকের বাংলাটা হচ্ছে ভাষাগত আর কি। যেহেতু এআই আসার পরে লোকজন মানুষের মনের ভাষা খুঁজতে পারছে। যেমন ধরেন আই ওয়ান্ট টু চেঞ্জ সামথিং, আই ওয়ান্ট এ চেঞ্জ। সো আই ওয়ান্ট টু চেঞ্জ মাই শুজ, মানে হচ্ছে কি আমি পরিবর্তন করতে চাচ্ছি। আই ওয়ান্ট চেঞ্জ, এইটা যদি বলি তাহলে হয়তো বলা যাবে যে আমি তো খুচরা পয়সা চাচ্ছি আর কি। সো এই ধরনের যে জিনিসটা, একটা ওয়ার্ড যখন হচ্ছে ডিফারেন্ট জায়গায় বসে ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ তৈরি করতে পারে। সো গুড শব্দটা হচ্ছে ধরেন এক জায়গায় দিলে একরকম হতে পারে, আরেক জায়গায় দিলে আরেক রকম হতে পারে, তাই না? সো এই যে জিনিসটা আর কি, ধরেন আপনি চেঞ্জ যে শব্দটা বললাম, এক এক জায়গায় বসলে এক এক রকম অর্থ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে গুগল আগে হয়তো বুঝতে পারতো না, বাট এখন কি করতে পারবে, সে বুঝতে পারবে। যেমন আগে আমি 2016-17 দিকে একটা জিনিস হচ্ছে খুবই প্যারা খাইতাম, যে হচ্ছে যে ধরেন তখন আমি দেশের বাইরে যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছিলাম, যে হচ্ছে অমুক জায়গা থেকে অমুক দেশে যদি হচ্ছে আমি যাইতে চাই, তাহলে হচ্ছে ভিসা করার বা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে যাওয়ার প্রসেসটা কি, তো ওরা বুঝতে পারতো না। ধরেন আমি চাচ্ছি ইউএসএ থেকে আপনার মানে কানাডা থেকে ধরেন ইউএসএ যাইতে। সো তারা হয়তো বুঝতেছে যে ইউএসএ থেকে কানাডা যাবো আর কি, মানে দুটার মধ্যে কিওয়ার্ড যেহেতু আছে, তারা কিন্তু তখন হচ্ছে বুঝতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এইটা মনে হয় পারফেক্ট অ্যান্সার। বাট আমি যাইতে চাচ্ছি যে এখান থেকে এ থেকে বি তে, তারা হচ্ছে বি থেকে এ আমাকে সাজেস্ট করতেছে আর কি। এই ধরনের কিছু ইস্যুস আমি দেখতে পাইছি, যেগুলো হচ্ছে আমার আহ, মানে যেটা বলা যাচ্ছে ইউনিক টাইপের কোশ্চেন, যেগুলো নিয়ে হচ্ছে লোকজন হয়তো ওই ধরনের কন্টেন্ট লেখে নাই, বা হচ্ছে ওই ধরনের ডাটা হয়তো গুগলের কাছে ছিল না ওই মুহূর্তে। সো দ্যাটস ওয়াই তারা কি করছে, এক্সিস্টিং কন্টেন্ট গুলো দিচ্ছে আর কি। সো এই এই জায়গাতে আমরা হচ্ছে এই যে আমার মনের যে ভাষাটা সেটা হয়তো তারা বুঝতে পারে নাই, কিন্তু এখন সিমেন্টিক আসার পরে, এই র্যাঙ্ক ম্যাথ, বার্টের মতো অ্যালগোরিদম গুলো আসার পরে তারা কি করে বুঝতে পারে। তো আমি একটা মজার জিনিস বলি, হচ্ছে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম লিখবেন না, আপনি লিখবেন যে হোয়াট ইজ দ্য এজ অফ বাংলাদেশি, ধরেন
ধরেন এক্স প্রাইম মিনিস্টার বা হচ্ছে বর্তমান উপদেষ্টা বা কিছু একটা লেখেন আর কি, তো তারা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ডাটা দিবে, বা হচ্ছে ধরেন আগের যে প্রধানমন্ত্রী ছিলেন তার সম্পর্কে ডাটা দিবেন আর কি। কেন ডাটা দিবেন? কারণ তারা ওই যে আপনি যে কথাটা বলছেন সেটার অর্থ বুঝতে পারছে। আবার আপনি একটা কোশ্চেন করতে পারেন, অমুক মুভিতে নায়কের নাম কি ছিল, সেটা কিন্তু তারা বলে দিতে পারবে, কারণ তারা ওই যে মুভি সম্পর্কে জানে, এবং মুভিতে কে ছিল নায়ক, নায়ক বলতে কাকে বোঝাচ্ছে সেটাও সে জানে আর কি। সো সে এটা ফাইন্ড আউট করে দিতে পারবে। আবার অমুক গানের থেকে হচ্ছে দুইটা কলি আপনি বললেন যে হচ্ছে আপনার পুরো গানটা মনে নেই, দুইটা কলি মনে আছে বা একটা কলি মনে আছে, বলে সার্চ দিলেন যে হচ্ছে এই গানটা কে লিখছে বা হচ্ছে গানটা কি। সো দেখেন গুগল কিন্তু এটার অ্যান্সার দিতে পারতেছে। সো গুগল দ্যাট ইজ স্মার্ট হয়ে গেছে আর কি, তাই না? সো সিমেন্টিক্সটা হচ্ছে ভাষাগত আর কি যে ব্যাপার স্যাপারগুলো আছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি। সো এই জিনিসগুলো আর কি আরো প্রকট হবে আর কি। এআই যত স্মার্ট হবে তত বেশি হচ্ছে তারা ভাষা বুঝবে, এবং হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি সেটা বুঝবে, এবং হচ্ছে আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি সেটাই আমাকে অ্যান্সার দিবে আর কি। সো এইখানে ওই যে আমাদের ইউজার ইন্টেনশন যদি না বুঝে যদি আমরা কন্টেন্ট তৈরি করি, মানে ইউজার কি চায় সেটা না বুঝে যদি হচ্ছে আমি কন্টেন্ট তৈরি করি, তাহলে কি হবে? আমার কন্টেন্টটা আর গুগল র্যাঙ্ক দিবে না, কারণ সে হয়তো বুঝতে পারবে। যেমন আমি ধরেন বাংলাদেশ নিয়ে লিখছি আর কি, এখন বাংলাদেশ নিয়ে লিখে আমি কোন কোন বিষয়গুলো হিট করব, যেমন বাংলাদেশ সম্পর্কে লিখবো, বাংলাদেশের ইতিহাস লিখবো, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা লিখবো, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে লিখবো, হ্যান ত্যান অনেক কিছু নিয়ে লিখবো। কিন্তু আপনি বাংলাদেশের ইতিহাস কতটুকু লিখবেন বা কতটুকু করবেন, কতটুকু হচ্ছে আপনার এখানে ডেপথে যাওয়া দরকার এই কন্টেন্টের মধ্যে, এইসব জিনিসগুলো আপনার ইউজারের ইন্টেন্টের উপর ডিপেন্ড করে যে ওই ইউজার আসলে কি চাচ্ছে বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পরে। সে কি বাংলাদেশের বর্তমান অবস্থা জানতে চাচ্ছে, না বাংলাদেশের নিউজ জানতে চাচ্ছে, বা বাংলাদেশের হিস্ট্রি জানতে চাচ্ছে? সো এই ইন্টেনশন গুলো ধরার জন্য হচ্ছে আপনার কাজ করতে হবে, এবং এই ইন্টেনশন গুলো ধরে আপনার হচ্ছে অপটিমাইজেশন করতে হবে আর কি। এবং সিমেন্টিক কিওয়ার্ড গুলো টার্গেট করেই কাজ করতে হবে, মানে ভাষাগত কিওয়ার্ডস যেগুলো আছে আর কি, ভাষাগত যে বিষয়গুলো আছে আর কি। আগের মতো করে হচ্ছে আপনার টপিক কাভারেজ এটা আসলে অনেকদিন ধরে আমরা করতে পারতেছি না, 2018 সাল থেকে হচ্ছে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিসে নিয়ে আসছি, হচ্ছে ইনডেপথ টপিক কাভারেজ, তারপর হচ্ছে ক্লিয়ার কনসাইজ রাইটিং, এই জিনিসগুলো আমাদের দরকার আর কি। মানে অল্প কথায় গল্প শেষ বলতে যেরকম একটা কথা আছে, ঠিক সেম জিনিসগুলো হচ্ছে এখন প্র্যাকটিস করা হচ্ছে আর কি। যদিও আমরা লং ফর্ম করি, কিন্তু হচ্ছে অনেক বেশি ইনফরমেশন দিয়ে অনেক ক্ষেত্রে করি আর কি। অনেকে হয়তো এটা প্র্যাকটিস করে, বাট আমার ক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে আমি কন্টেন্টটা অল্প কথায় গল্প শেষের মতো যত শর্ট করতে পারি আর কি, মানে করা করলে হচ্ছে আমি র্যাঙ্ক করতে পারবো, আমার কাছে কনফিডেন্স আসে, ঠিক ততটুকুই আমি করার চেষ্টা করি আর কি। তো এআই কিন্তু হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আপনার অল্প কথায় গল্প শেষ করতে শেখে নেয় আর কি। তারপর হচ্ছে কন্ট্রোভার্সিয়াল যে কনভার্সেশনাল যে টোনটা আছে আর কি, সো কনভার্সেশনাল টোনটা রাখতে হবে আর কি। মানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এটা এটা হয়তো একটা প্রমিনেন্ট জিনিস আসতেছে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে অন্য যে টোনে আমরা কন্টেন্ট গুলো লিখতাম বা হচ্ছে কন্টেন্ট গুলো জেনারেট করতাম, তার থেকে কনভার্সেশনাল টোনটা একটু বেটার কাজ করবে আর কি। আর এরপরে হচ্ছে রিচ কন্টেন্ট ফরম্যাট। রিচ কন্টেন্ট ফরম্যাট বলতে হচ্ছে ইমেজ ভিডিও সবকিছু দিয়ে আর কি আপনার কন্টেন্টটাকে রিচ করা আর কি। এরপর এআই ওভারভিউজ যেগুলো আসতেছে, যে আমরা একটু আগে যে ইমেজ দেখলাম যে হচ্ছে এআই অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, এইটার জন্য আমার কন্টেন্টটা অপটিমাইজ করার সুযোগ আছে আর কি। সো এটা কেন দরকার আছে? কারণ দেখেন এই যে এআই ওভারভিউ যেটা আছে, এখানে কিন্তু তিনটা ওয়েবসাইট দেখাচ্ছে আর কি, তাই না? এখান থেকে আমি একটা ক্লিক পেয়ে যেতে পারি, তাই না? এটা পসিবল। সো এটা একটু চেঞ্জ হয়েছে, এখন হয়তো নিচে দেখাচ্ছে, এবং হচ্ছে এখানেও এখানে হচ্ছে একটা সাইট লিংক দিয়ে দিচ্ছে কার কাছ থেকে আসছে, এই ধরনের জিনিসগুলো আছে আর কি। সো আলটিমেটলি কি আমার আরেকটা চান্সেস তৈরি হলো এখান থেকে একটা ভিজিটর পাওয়ার। যেই ভদ্রলোক এখান থেকে, একটা জিনিস হচ্ছে আমাকে বুঝতে হবে, যেই ভদ্রলোক এখান থেকে অ্যান্সার পেয়ে হ্যাপি, তাকে আমার ওয়েবসাইটে দরকার নাই। মানে ও তো হ্যাপি হয়েই গেছে, ওর তো প্রোডাক্টটা দরকার নাই, ও ওখান থেকে চলে গেছে, আমার সার্ভার রিসোর্স বাঁচলো আর কি। সো এটা একভাবে বলা যায় আর কি, অন্যভাবে এটাতে লস হয় আর কি, কারণ ওই ভদ্রলোক আসলে পরবর্তীতে রিটার্গেট করতে পারতেন, বা হচ্ছে তার কাছে অন্য একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেন, যেটা এখন আপনি করতে পারতেছেন না আর কি। যে ধরনের ইস্যুগুলো আছে হতে পারে আর কি, বাট অন্যভাবে কিন্তু ঠিক আছে আর কি। মানে এটা একভাবে উইন হইতে পারে, কারোর জন্য লসও হইতে পারে আর কি। আচ্ছা, তো তারপরে যেটা হচ্ছে যে ধরেন এখন এআই এর যে পাওয়ারটা আছে আর কি, কারণ এআই তো আমাদের অনেকগুলো কাজ করতেছে, সো এই অনেকগুলো কাজে হেল্প করতেছে, এই জিনিসগুলো আমাকে করে দিতে পারে। যেমন অটোমেটিং হচ্ছে রিপিটিটিভ টাস্ক। সো আপনার প্রত্যেক দিনই হচ্ছে ধরেন এসইওর কিছু কাজ করতে হচ্ছে, আপনার ধরেন প্রত্যেক মাসেই প্রত্যেক এক একটা সাইট অডিট করতে হচ্ছে। সো ভবিষ্যতে হয়তো আমরা এআই অডিট টুলস দেখতে পাবো। এখন আমি আসলে অনেকগুলো দেখেছি যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অতটা ভালো না, বাট হয়তো নিয়ার ফিউচারে অনেক ভালো টুলস চলে আসবে, যেগুলো হচ্ছে আপনি বলে দিবেন যে হচ্ছে মাসের 10 তারিখে অডিট করে এটা হচ্ছে অমুক ভদ্রলোককে পাঠাই দিতে, সে পাঠাই দিবে আর কি।
তারপরে আপনার ধরেন হচ্ছে কিওয়ার্ড ট্র্যাকিং দরকার আছে, বা হচ্ছে কারো র্যাঙ্ক ফল করলে আপনাকে জানানোর দরকার আছে, বা এই ধরনের রিপিটিটিভ টাস্কে এআই কি করতে পারবে, আপনার আপনাকে হেল্প করতে পারবে। কিভাবে হেল্প করতে পারবে হচ্ছে ওই যে ডাটা ড্রিভেন সে অ্যান্সার নিয়ে তারপর করতে হবে। যেমন ধরেন আপনি তাকে বলে দিলেন যে হচ্ছে এই ম্যাট্রিক্স যদি খারাপ হয় তাহলে হচ্ছে তুমি আমার কাছ থেকে একটা কনসেন্ট নিয়ে নিও, বা হচ্ছে আমাকে জানাই নিও, এই ধরনের জিনিসগুলো আসবে হয়তো ভবিষ্যতে। এবং ওখানে ধরেন হচ্ছে ওইটার ধরেন এআই হয়তো রেজাল্টটা মানে নর্মাল যে আমাদের এসি টুলস গুলো আছে ওগুলো দিয়ে হয়তো আমরা হচ্ছে যদি সেট করে রাখি তাহলে হচ্ছে রেজাল্টটা তৈরি করতে পারবো, কিন্তু রেজাল্টের সাথে যে রিপোর্টটা আমরা দেই ওই রিপোর্টে কিছু কথা হয়তো লিখতে হয়, ইমেলের সময় কিছু কথা লিখতে হয়, এটা এআই জেনারেট করে পাঠিয়ে দিবে আর কি। সো এইখানে এআই আমাদের হেল্প করতে পারে আর কি। সো অ্যানালাইজিং কনসেপ্ট, সো আমরা যখন এসইও তে কাজ করি তখন হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট নিশ নিয়ে কাজ করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট আমাদের সামনে আসে আর কি। ধরেন আপনি এখন আপওয়ার্কে কাজ করতে গেলেন, এখন হচ্ছে আপনাকে কেউ একজন বললো যে হচ্ছে তুমি একটা স্পেশাল হচ্ছে একটা পানি নিয়ে কাজ করবে আর কি, যে পানিটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি পানি আর কি। সো এখন এই যে এই জিনিসটা যখন বলবে তখন আপনার জানতে হবে যে হচ্ছে কেন এটা দামি পানি, এটা কিভাবে কি হইলো, বা একটা নতুন একটা নিশ আসলো, বা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আসলো, যেমন iPhone 17 আপনার কাছে আসলো আর কি। সো এখন আমি হয়তো এটাকে পার্সোনালি ইউজ করি নাই, কিন্তু এটার খুঁটিনাটি বিষয় কিন্তু আমি এআই এর মাধ্যমে জানতে পারতেছি, বা আমি কোনো একটা নিশ সম্পর্কে বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু ডিটেলস জানতে পারতেছি। সো বিজনেসের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করি যে হচ্ছে আনটিল আমি নিজে কোনো একটা প্রোডাক্টের প্রতি যদি হচ্ছে বায়াসড না হই, মানে ওটা কেনার জন্য যদি আমি নিজেই রেডি না হই, আমি কাউকে ওটা বিক্রি করতে পারবো না আর কি। সো আপনি যদি নিজেই যদি না বোঝেন তাহলে আপনি কাকে কিভাবে কি বিক্রি করবেন আর কি, বা হচ্ছে ওইটার কন্টেন্টটা আপনি কিভাবে অপটিমাইজেশন করবেন সেলস এর জন্য, এই ধরনের জিনিসগুলো আর কি। সো লার্নিং এর জন্য হেল্প করতে পারে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করে অনেক কিছু শিখতে পারি। এরপর রাইটিং অ্যান্ড হচ্ছে এক্সপ্লেনিং থিংস, কোনো কিছু এক্সপ্লেন করার জন্য আমরা ইউজ করতে পারি আর কিছু এআই কে। সো এগুলো জেনারেল স্কিল। তারপর হচ্ছে এসইও রিলেটেড যে স্কিলগুলো হতে পারে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং টুলস, আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি, ক্লাউডি, আরো অনেক স্পেশালাইজ কন্টেন্ট রাইটিং টুলস আছে, সার্ফার আছে, সার্ফার টুলস আছে, বা এই ধরনের আরো অনেকগুলো টুলস আছে যেগুলো অ্যাকচুয়ালি কি করে কন্টেন্ট রাইটিং অ্যান্ড অপটিমাইজেশনে হেল্প করে। এনএলপি টুলস মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওই যে আমরা বলছিলাম যে হচ্ছে গুগল মানুষের যে ল্যাঙ্গুয়েজ আছে এটা বোঝার ট্রাই করতেছে আর কি, এটা বা হচ্ছে এআই তৈরি করতেছে যাতে বোঝার জন্য। এই এআই গুলোকে মোটা দাগে এনএলপি বলা হয়। এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর কি, মানে আমরা ন্যাচারালি যেভাবে কথাবার্তা বলি, এই কথাবার্তা বলা বা হচ্ছে আমাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে এটাকে মেশিন কিভাবে প্রসেস করতে পারে সেটার জন্য টুলস আছে আর কি। সো এই মেশিন প্রসেস করার জন্য যে কন্টেন্টটা আমরা যে কন্টেন্টটা তৈরি করছি, এই কন্টেন্টটা এই মেশিন কতটা কিভাবে বুঝতে পারতেছে এটা তো মেশিনই অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট দিতে পারবে আর কি। সো এইরকম কিছু টুলস আছে যারা হচ্ছে আমাদের হেল্প করতে পারে। এরপরে হচ্ছে স্পেশালাইজড কিছু টুলস আছে, যে আমি একটু আগে উদাহরণ দিছিলাম অডিটের জন্য কিছু। তারপর হচ্ছে আমরা আহ, ধরেন এখন দেখতেছি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাকে হয়তো হেল্প করতেছে। কোথাও হয়তো আমি প্রম্পট দিয়ে রাখলাম, তারা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের জন্য ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে পাবলিশ করতেছে রেগুলার, এই ধরনের জিনিসগুলো আছে, অটোমেশন তো হয়েই গেছে আর কি। তো এই ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের কি করতেছে কাজের ক্ষেত্রে হেল্প করতেছে। বর্তমান সময়ে আমরা হচ্ছে চ্যাট জিপিটি, ক্লাউডি, এনএলপি টুলসটা আমরা আসলে 2019-এর থেকে হচ্ছে আমরা ইউজ করতেছি কম বেশি, তখন এআই হয়তো এতটা অ্যাডভান্স ছিল না, বাট গুগল যেহেতু এনএলপি টুলসটা নিজেই তৈরি করে রাখছে অনেক আগে থেকে, সো এইটা থেকে এপিআই দিয়ে হচ্ছে আমরা বিভিন্নভাবে হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন করে একটা কন্টেন্টের স্যালিয়েন্স কিরকম আছে, মানে হচ্ছে এটার কতটা শক্তি আছে র্যাঙ্ক করার মতো, তারপর হচ্ছে ধরেন আপনার একটা কন্টেন্টের বা একটা লাইনের ওটার হচ্ছে সিগমেন্টেশনটা কিরকম হইতে পারে, পজিটিভ সেন্টিমেন্ট থাকে কিনা, বা এইটাতে হচ্ছে মেইন কাকে হচ্ছে আহ, প্রধান চরিত্রে আর কি রাখা হচ্ছে আর কি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করতে পারতাম এআই বা এনএলপি টুলস এর মাধ্যমে আগে অ্যানালাইসিস করতে পারতাম, এখন কি করতে পারছে টুলস গুলো না এই জিনিসগুলো আমাদের আসলে বলেও দিতে পারতেছে আর কি, যে হচ্ছে এখানে এখানে ঠিকঠাক হয়েছে আর কি। ওকে। সো মোটামুটি এই জিনিসগুলো আর কি। এরপরে যে জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ওই আগের যে জিনিসটা কিওয়ার্ড র্যাঙ্কিং, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স এবং হচ্ছে অর্গানিক ট্রাফিক গ্রোথ, এইগুলো ট্র্যাক করা। যদি হচ্ছে কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্র্যাটেজি কিভাবে চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে এটা কিভাবে হচ্ছে ধরেন আমি চাচ্ছি 10,000 ভিজিটর এক মাসে নিয়ে আসতে, সো এটার জন্য আমরা কি ধরনের প্ল্যানিং করতে পারি, এই জিনিসগুলো আমাদের জানা। তারপর হচ্ছে আমাদের ইউজারের বিহেভিয়ার গুলো অ্যানালাইসিস করে ভবিষ্যতের জন্য আমরা এসই প্ল্যানটারে আরো সুন্দর করে সাজানো।
বা হচ্ছে ওয়েবসাইটের ইরর গুলো জানা, এই জিনিসগুলো আমাদের ভালো মতো জানতে হবে। এরপর হচ্ছে লাস্টে যে জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার লার্নিং এর মধ্যে থাকতে হবে আর কি। সো লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি শেখা বন্ধ করেন তাহলে হচ্ছে আপনি নিজেও আর কি শেষ হয়ে যাবেন আর কি। সো যেখানে আপনার টেকনোলজি রেগুলার চেঞ্জ হচ্ছে, সেখানে আপনার সব সময় শেখার মধ্যে থাকতে হবে। এটা একটা ক্ষেত্রে হচ্ছে মজাদার, যেমন হচ্ছে আমার প্রত্যেক দিনই একই রকম কাজ করতে হচ্ছে না, আবার চ্যালেঞ্জিংও বটে। যে অনেকে হচ্ছে এই জিনিসগুলো পছন্দ করেন যে হচ্ছে আমি প্রতিদিনই হচ্ছে একই কাজই করব, বা একই ধরনের কাজ করব। যেমন ফটোশপ নিয়ে হচ্ছে আমার বেশ আগ্রহ ছিল একটা সময়, পরে চিন্তা হলো যে হচ্ছে আমার একই ধরনের কাজই করব প্রত্যেক দিনই, প্রায় সিমিলার কাজ করব, তার থেকে মনে হয় এসইওটা একটু ভালো হবে। আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, আমি হয়তো জিনিসগুলো জানতে পারবো, বা হচ্ছে নতুন নতুন জিনিস শিখতে হবে। আবার মাঝে মাঝে প্যারা লাগে যে হচ্ছে আমি মনে হয় যে হচ্ছে পিছায় পড়তেছে, এরকম জিনিস ইয়ে আসে। বাট সময় শেষে হচ্ছে যে জিনিসটা, সব পিছাইলে আর কি সবাই পিছায়, আবার আগাইলে সবাই পিছায়। তখন হচ্ছে দেখা যায় যে হচ্ছে সবাই যখন হচ্ছে টেকনোলজিতে পিছায় থাকে, তখন হচ্ছে আমিও কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাই আর কি। মার্কেটে কারো কাছেই হচ্ছে মানে ওভার এক্সপিরিয়েন্স থাকে না আর কি। আর আবার দেখা যায় যে হচ্ছে যখন সবাই আগায় যায় তখন আমিও আগাই যাই আর কি। সো আমাদের বাংলাদেশে হচ্ছে এসইওর একটা ভালো কমিউনিটি আছে, সো দ্যাটস ওয়াই এসইওটা বাংলাদেশে ক্যারিয়ার করাটা বেশ সহজ। এবং এই জন্যই দেখবো যে হচ্ছে আমরা অনেক এসইও এক্সপার্ট বাংলাদেশে আছে আর কি। সো আজকে এই পর্যন্তই আর কি।